সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, ব্রেকিং নিউজ। ইসরায়েল সিরিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল তুরস্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বা কারোর কাছে হয়তো মজাদার খবর হিসেবে গণ্য হবে, যখন তুরস্কের একটি প্রতিনিধি দল ওই বিমান ঘাঁটিটি পরিদর্শন করে তার ঠিক কিছুক্ষণ পরেই ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, সিরিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে তুরস্ক একটি বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছে, ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে। এক দফা নয়, 8 দফা হামলা চালিয়েছে। তাহলে বছরের পর বছর ধরে ইসরায়েলের সাথে তুরস্ক এত সম্পর্ক রাখলো, এখনও তুরস্কের টার্মিনাল ব্যবহার করে আজারবাইজান থেকে ইসরায়েলে তেল যায়। তাহলে এই সম্পর্কের কি মানে হলো? এদিকে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে মক্কা চুক্তি হয়েছে, সেই চুক্তির পর ইসরায়েল কি আসলে উদ্বিগ্ন হয়ে পড়েছে? যদি উদ্বিগ্ন হয়ে পড়ে, তাহলে সেই উদ্বেগের বহিঃপ্রকাশে কি এই বিমান ঘাঁটিতে হামলা? এখন তুরস্ক কি করবে? তুরস্ক কি ইসরায়েলকে জবাব দেবে, নাকি সিরিয়া আরও বেশি নতজানু হবে ইসরায়েলের দিকে? সিরিয়া যাবে কোথায়? সিরিয়া তো তুরস্কেরও বন্ধু, ইসরায়েলেরও বন্ধু। সিরিয়া বলতে এখনকার যে সিরিয়ার সরকার, তাহলে সে যাবে কোথায়? এখানে এই হামলার নিন্দা জানিয়েছে ইরান, এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, নিন্দা জানিয়েছে তুরস্ক, নিন্দা জানিয়েছে সিরিয়া। চূড়ান্ত বিচারে গিয়ে প্রশ্ন থাকছে, সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বড় কোনো সংঘাত তৈরি হবে কিনা, এবং তার জন্য তুরস্ক আসলেই প্রস্তুত কিনা। এদিকে ইরান প্রসঙ্গে যে কথা বলবো তা হচ্ছে এই, যে ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান আলোচক বাকের কলিবফ, তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা হত্যা করেছে, ইরানের এত শিশু যারা হত্যা করেছে এবং এত বেসামরিক মানুষ যারা হত্যা করেছে, তাদের কাউকেই বিনা প্রতিশোধে পার পেতে দেয়া হবে না। তার মানে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, আজ হোক আর কাল হোক। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই আমরা আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি আলোচনা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। প্রথমেই ইসরায়েল, তুরস্ক এবং সিরিয়া প্রসঙ্গে আলোচনাটা শেষ করি, কারণ আজকের মূল আলোচনা এটা। আমি মনে করি এটা ব্রেকিং নিউজ, এবং এখানে অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ, এ সমস্ত সব কিছু নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনাটা শুরু করি এখান থেকে। সিরিয়ার বর্তমান যে সরকার, আল সারা সরকার যেটা, বা জোলানির সরকার, এই আল সারা বা জোলানির সরকার, তারা তুরস্কের সাথেও বন্ধুত্ব রাখে, ইসরায়েলের সাথেও বন্ধুত্ব রাখে। বরং বন্ধুত্ব রাখে না ইরানের সাথে, বন্ধুত্ব রাখে না লেবাননের একটা প্রতিরোধকামী সংগঠন আছে, আপনারা সবাই তার নাম জানেন, তাদের সাথে। এরা সম্পর্ক রাখে না ফিলিস্তিনের যারা প্রতিরোধকামী সংগঠন, আপনারা সবাই তার নাম জানেন, তাদের সাথে। খুবই অদ্ভুত কিছু সমীকরণ আছে, আমি খুব একদম খুলে খুলে আপনাদেরকে দেখাবো। আপনারা খেয়াল করুন, আপনারা শুনবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন। এখানে তুরস্ক এবং ইসরায়েল আসলে কার হয়ে কার কাজ করে, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি কিছু বলবো না। আল জোলানি সরকারের সাথে তুরস্কের যেমন সম্পর্ক, ইসরায়েলের সম্পর্ক তেমনই। বাশার আল আসাদ সরকার ইসরায়েলের শত্রু ছিল, তুরস্কের শত্রু ছিল। এই জোলানি, তারাই তো একেবারে চূড়ান্ত সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাশার আল আসাদ সরকারকে দেশ ছাড়া করলো বলা যায়। তাহলে কি দাঁড়ালো? বাশার আসাদ সরকার বা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলেরও শত্রু ছিল, তুরস্কেরও শত্রু ছিল। তুরস্কের শত্রু ছিল কোন লাইন থেকে? খেয়াল করুন, আজকের এই পরিস্থিতি বোঝার জন্য এই জিনিসগুলো বোঝা দরকার।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলতো যে এই বাশার আসাদ সরকার বা তার বাবা হাফেজ আল আসাদ সিরিয়ায় হাজার হাজার মুসলিম ব্রাদারহুডের মানুষ মেরেছে, ইসলামী আন্দোলনের মানুষকে হত্যা করেছে, এবং এরা স্বৈরাচারী সরকার, মানুষের রক্তের উপর ক্ষমতায় বসে আছে। এবং ঠিক একই কথা বলতো আমেরিকা, পশ্চিমা দেশগুলো আর ইসরায়েল। এই কারণে মিশরে যখন হোসনি মুবারকের পতন হলো, মুসলিম ব্রাদারহুডের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হলো এবং পরবর্তীতে ক্ষমতা আসলো, তখন এরদোগান ব্যাপক নড়ে চড়ে বসলো এবং একেবারে সিরিয়া পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম করে ফেলবে এরকম একটা ভাব নিল। কিন্তু তুরস্কের ভিতরে মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম হবে না, সেই ব্যাপারে তিনি কিন্তু ক্লিয়ার, তিনি সেইটা করবেন না তার আগ পর্যন্ত, অর্থাৎ সিরিয়া পর্যন্ত। আর ওই সময় এই যে মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম, এইটা ইসরায়েল তো চায় না, পছন্দ করে না। কিন্তু বাশার আসাদ সরকারকে উৎখাতের সুযোগ নিল এই কারণে যে ইসরায়েল খুব ভালো করেই জানে সিরিয়াতে ব্রাদারহুডের, মুসলিম ব্রাদারহুডের কোনো আন্দোলন, বড় কোনো সংগঠন কিছুই ছিল না জীবনে কোনোদিন। ওই রকম হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যাও করা হয়নি। এগুলো সবই পশ্চিমা প্রচারণা, তুরস্ক বা এই ধরনের কিছু দেশের প্রচারণা। এর মূল কারণ ছিল নিজেদের সংকট আর এক জায়গায় রেখে ওখানে লোকজনকে ব্যস্ত রাখা, নিজের সেফ থাকা, এক বিরাট কৌশলী চাল। যখন মিশরে হোসনি মুবারকের পতন হলো, তখন ইসরায়েল, আমেরিকা বা পশ্চিমারা আসাদ সরকারকে পতন ঘটাতে চাইল এই কারণে যে এই সুবিধায় মুসলিম ব্রাদারহুডের আন্দোলনের কথা বলি আর যাই বলি আরব বসন্ত, যেভাবে হোক এই আন্দোলন সিরিয়ায় নিয়ে গিয়ে ঠেকিয়ে বাশার আসাদকে উৎখাত করতে পারলে ইসরায়েলের একদম ঘরের দরজা থেকে রাষ্ট্রীয় প্রতিরোধকামী শক্তির পতন ঘটে। অর্থাৎ ইসরায়েলের সামনে রাষ্ট্রীয়ভাবে আর কোনো দেশ থাকে না, একেবারে ঘরের দরজা থেকে পা ফেললেই তো সিরিয়া। আর সেই সিরিয়ার বাশার আসাদ সরকার ইসরায়েলের চরম কঠিন বিরোধী। আরব বিশ্বে বাশার আসাদ সরকারের মতো আর কেউ বিরোধী ছিল না ইসরায়েলের। নেতানিয়াহু বা ইসরায়েলি সরকার চাইল বাশার আসাদের পতন হোক, পরে বাকিটা দেখা যাবে। একবার পতন ঘটাতে পারলে সেখানে ইসরায়েল, আমেরিকা, পাশ্চাত্যের প্রভাব ঠিকই প্রতিষ্ঠা করা যাবে, সেখানে পাত্তা পাবে না তুরস্ক। তাহলে এরদোগানের টার্গেট মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম করা, এই জন্য বাশার আসাদকে সরাতে হবে। আর ইসরায়েলের টার্গেট বাশার আসাদকে যেভাবেই হোক সরালে সেখানে ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি অনেক বিস্তৃত করা যাবে। ইসরায়েলের সামনে থেকে একটা রাষ্ট্রীয় শক্তির পতন হয়, ইসরায়েলকে রুখে দেওয়ার বা ইসরায়েলকে মোকাবেলার মতো কোনো শক্তি আর সিরিয়ায় থাকবে না। শুধু তাই না, সিরিয়াকে কেন্দ্র করে ইরান এবং এই অঞ্চলের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের যে উপস্থিতি ছিল সিরিয়াতে, বাশার আসাদ সরকার থাকার কারণে এটা সম্ভব হয়েছিল। বাশার আসাদকে হটিয়ে দিতে পারলে, ক্ষমতাচ্যুত করতে পারলে এদের কারোর অবস্থান, ইরানের অবস্থান তো পরের কথা, কারোর অবস্থানই থাকবে না সিরিয়ায়। সিরিয়া হবে তখন একটা গড়ের মাঠ। ইসরায়েল যে বৃহত্তর ইসরায়েল অর্থাৎ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, তার প্রথম বড় বাধা মুক্ত হয়ে যায়। এই বিরাট সিরিয়া ইসরায়েলের কার্যত ভূখণ্ডে পরিণত হয়। দুই ব্যক্তির অর্থাৎ নেতানিয়াহুর আর এরদোগানের টার্গেট দুই রকমের ছিল, বাট কমন গোল ছিল বাশার আসাদকে পতন ঘটাও। যখন ফিলিস্তিনের গাজায় এত ভয়াবহ নিধনযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, তখন কিন্তু এরদোগান শুধু কথা বলে গেছে, কাজের কাজ কিছু করেনি। যখন খুব ক্রিটিক্যাল অবস্থা এবং সিরিয়ার বিভিন্ন অবস্থানে, ইরানি অবস্থানে যখন ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে, ঠিক তখনই তুরস্ক এই জুরানিদেরকে লেলিয়ে দিল বাশার আসাদের বিরুদ্ধে খুব দুর্বলতম মুহূর্তে, যে দখল করো ক্ষমতা। যখন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ লাগে অবস্থা, ঠিক তেমন একটা অবস্থায় এই কাজ করলো। এবং তখন রাশিয়া বাশার আসাদকে সরিয়ে নিয়ে গেল, বাশার আসাদ রাশিয়াতে চলে গেল, ইরান তার অবস্থান ছেড়ে চলে আসলো এবং একদম ফাঁকা ময়দানে ইসরায়েল গোল দিতে থাকলো।
সিরিয়ার সমস্ত সামরিক অবকাঠামো, বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ডিপো, গোলাবারুদের ডিপো, যত যা কিছু ছিল সব ধ্বংস করে দিল। বিমান ঘাঁটি তো একদম সব ধ্বংস। ইসরায়েলের বিমান বাহিনী বেশ ভালো শক্তিশালী ছিল, ধ্বংস করে দিল। তারপরে তাদের ট্যাঙ্ক বাহিনী ব্যাপক শক্তিশালী, একদম সব ধ্বংস করে দিয়েছে। এখন সিরিয়ায় যে জোলানি সরকার, তাদেরকে একদম ফকির মিসকিন বানিয়ে দিয়েছে সামরিক সক্ষমতার দিক দিয়ে, সামরিক শক্তির দিক দিয়ে। এইগুলো যখন করেছে তখন কিন্তু তুরস্ক একদম কিছুই বলেনি ইসরায়েলকে বলেনি এই নেতানিয়াহু বা এই ভাই তোমরা এই করো কি। মাত্র একটি সরকারের পতন হলো এবং নতুন এরা সরকারে এসেছে, ক্ষমতা এসেছে, তোমরা তাদের সমস্ত সব কিছু ধ্বংস করে দিচ্ছ কেন? সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরদোগানের একটা বিশেষ টার্গেট ছিল, সিরিয়ার সমস্ত সামরিক সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেলে ওই জায়গায় বিপুল পরিমাণের সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে, তুরস্ক একটা ব্যবসা করবে। আমেরিকার যেমন বিভিন্ন জায়গায় এরকম টার্গেট থাকে যে ওখানে যুদ্ধ হলে আমরা এই পরিমাণে অস্ত্র বিক্রি করতে পারবো, তুরস্কের সিরিয়া কেন্দ্রিক এই টার্গেট ছিল। অতএব ইসরায়েল যে সমস্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে কোনো কিছু বলেনি এর বিরুদ্ধে। অবশ্য তুরস্ক কিছু বললেও ইসরায়েল যে শুনতো এমন কোনো সম্ভাবনা নেই। যাই হোক, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং গাজার ক্রাইসিস একদম চরমতম পর্যায়ে যাওয়ার পর ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক সম্ভবত অনেকটাই কাট আপ হয়েছে, তবে কিছু কিছু সম্পর্ক এখনও আছে বলে মনে করা হয়। বিশেষ করে আজারবাইজান থেকে তুরস্কের মাধ্যমে ইসরায়েলে যে তেল যায় সে তেল এখনও যায় বলেই জানা যাচ্ছে। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায় আজারবাইজান থেকে প্রতিদিন ইসরায়েলে 94,000 ব্যারেল অপরিশোধিত তেল যায়। 2024 সালের পর অর্থাৎ 25 সালে ইসরায়েলের যে পরিমাণে তেল গেছে সেটা আগের বছরের চেয়ে 31% বেশি এবং 2022 সালের পর এটা ছিল সর্বোচ্চ। এছাড়া ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যে পরিমাণে বাণিজ্য ছিল, বছরে প্রায় $700 কোটি বাণিজ্য ছিল। বিপুল পরিমাণে জিনিস তুরস্ক থেকে ইসরায়েলে যেত, আবার ইসরায়েল থেকে তুরস্কে আসতো। অবশ্যই তুরস্ক ইসরায়েলে বেশি পাঠাতো আর ইসরায়েল থেকে কম নিত। 2023 সালের হিসাব অনুযায়ী তুরস্ক থেকে ইসরায়েলে $530 কোটি পণ্য গেছে। ইসরায়েল থেকে তুরস্ক গেছে $150 কোটি পণ্য। তুরস্ক থেকে ইসরায়েলে ইস্পাত, আয়রন, সিমেন্ট, জিপসিয়াম, কাপড় চোপড়, তৈরি পোশাক, এরকম বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য, বিভিন্ন রকমের দ্রব্যাদি যায়। এর ভিতরে তুরস্ক থেকে ইসরায়েলে বিপুল পরিমাণে জিপসাম যায়। ইসরায়েলে যে জিপসাম প্রয়োজন তার অর্ধেক প্রায় তুরস্ক থেকে যায়। সম্পর্ক 2023, 24, 25 সালেও ছিল, এখন অনেকটা কমেছে। বাট তুরস্কের রজব তাইয়িপ এরদোগান যখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তখন ইসরায়েলের সাথে এইভাবে সম্পর্ক ছিল। সেই ইসরায়েলের সাথে এখন কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে, আর এই মক্কা চুক্তির পর আরও বেশি টানাপোড়েন তৈরি হয়েছে মনে হচ্ছে। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে জুলানি সরকার, এই জুলানি সরকার সিরিয়ায় ক্ষমতা আসার পর সিরিয়াকে কেন্দ্র করে এখন কিন্তু মূলত দুই পাশে দুইজন টানাটানি করছে। ইসরায়েল টানছে তার দিকে আর তুরস্ক টানছে তার দিকে। মানে হচ্ছে, ধরুন সিরিয়া হচ্ছে একটা ছাগল আর দুই পাশে দুই নেকড়ে এই ছাগলকে নিয়ে টানাটানি করছে। ব্যাপারটা হয়েছে এরকম। সহজ উদাহরণ, তুরস্কের টার্গেটটা কি? এরদোগানের ভেতরে এখনও একটা স্বপ্ন লালিত। ওই যে উসমানীয় সাম্রাজ্য শেষ হয়েছিল, সেই উসমানীয় খেলাফত, উসমানীয় সাম্রাজ্য সে ফেরাবে এবং এরদোগান হবে তার অধিপতি, রাজা, খলিফা, যাই বলেন। আর ইসরায়েলের টার্গেট হচ্ছে সিরিয়াকে যখনই সে নিজের কবজায় নিতে পারবে তখন তার সামনে বিরাট দরজা খুলে যাবে। ইসরায়েল তো ছোট্ট একটা ভূখণ্ড, সিরিয়াকে যখন সে কবজায় নিতে পারবে তখন একেবারে গড়ের মাঠ, তার আর কোনো ঝামেলা থাকবে না, তার সামনে কোনো বাধা থাকবে না। সে যখন খুশি তখন সে সিরিয়ার উপর দিয়ে বিমান চালিয়ে ইরাকে হামলা চালাবে, ইরানে হামলা চালাবে, যা খুশি তাই করবে। টার্গেটটাই, অর্থাৎ সিরিয়াকে ইসরায়েলের পক্ষে নিতে পারলে
গ্রেটার ইসরায়েল এবং নিউ মিডল ইস্ট প্ল্যান যেটা, সেটা বাস্তবায়নের জন্য তার পথ সহজ হয়ে যায়। এই জায়গায় একটা দ্বন্দ্ব হচ্ছে যে তুর্কি খেলাফত প্রতিষ্ঠা করবে, তার জন্য সিরিয়ার দরকার এরদোগানের, আর গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠা করবে বা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, তার জন্য সিরিয়াকে দরকার ইসরায়েলের। এই জায়গায় বলির পাঠা হচ্ছে সিরিয়া, টানাটানি এই কারণে। বাশার আসাদকে ক্ষমতা থেকে সরানোর লাভ কি এরদোগানে, সেটা নিশ্চয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর বাশার আসাদকে সিরিয়া থেকে সরালে লাভ কি ইসরায়েলের, সেটাও আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এইরকম একটা টার্গেট থেকে দুই পক্ষ বাশার আসাদকে কমন এনিমি, অভিন্ন শত্রু হিসেবে গণ্য করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দিলে এখন তারা এই সিরিয়ায় প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করছে, যে এখানে আমি থাকবো, এরদোগান ভাবছে আমি থাকবো, আর ও পাশে নেতানিয়াহু ভাবছে যে আমি থাকবো। এই দুইজনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সংকট বেশ ঘনীভূত হতে পারে এবং ইসরায়েল তুরস্ককে তোয়াক্কাই করবে না, তুরস্ককে তোয়াক্কাই করবে না এবং করেনি। আজকেই তো যখন তুরস্কের প্রতিনিধি দল ওই বিমান ঘাঁটি পরিদর্শন করেছে, জাস্ট তার কিছুক্ষণ পরেই সেখানে হামলা চালিয়েছে। এবং চমৎকার তথ্য হচ্ছে যে এই হামলা যখন চালিয়েছে সেখানে তুরস্কের সামরিক বাহিনীর কিছু গাড়ি ছিল, সেখানে ওই অবস্থায় হামলা করছে। ইসরায়েল তুরস্ককে গোনার ভিতরেই ধরবে না, আমি আপনাদেরকে এইটুকু বলি। হয়তো কেউ কেউ ভিন্নভাবে দেখতে পারেন আমার এই বক্তব্য, কিন্তু বাস্তবতা এটাই। সেক্ষেত্রে এই তুরস্ক পাকিস্তান এবং সৌদি আরবের সাথে জোট করেছে এবং আরও দেশকে কাছে টানতে চায়। হয়তো আলটিমেটলি সেই জোট এক সময় যদি টার্গেটে পৌঁছাতে পারে, তাহলে ইসরায়েল বিরোধী একটা জোট হলেও হতে পারে। পাকিস্তান কিন্তু সেই মনোভাব নিয়েই আছে। সৌদি আরব কী করবে সেটা প্রশ্ন, দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। যদি এটা ইসরায়েল বিরোধী জোট হয়, তাহলে ইরান প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক এই জোটে থাকবে। দেখা যাক কোন কৌশলে তারা কোথায় হাঁটে। তবে এটা ঠিক যে সিরিয়ায় বাশার আসাদ সরকার যদি এখন থাকতো, তাহলে এই পরিস্থিতি এতটা মারাত্মক হতে পারতো না। যে সেন্সিটিভ অবস্থা দীর্ঘদিন ধরে চলেছে, সিরিয়ায় যে দুর্বলতার কারণে ইসরায়েল প্রায় সময় হামলা চালিয়েছে, এই অবস্থা তৈরি করার পেছনেও এরদোগানের হাত রয়েছে। ওই যে বলেছি, মিশরে হোসনি মুবারকের পতনের পর আরব বসন্তের আন্দোলন ঠেলে আনা হলো সিরিয়ায়, এবং সিরিয়ার বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার টার্গেট নিল। আমেরিকা সেখানে কাজ করলো, তুরস্ক তাতে ব্যাপকভাবে সহযোগিতা করলো। তুরস্ক সেখানে চাইলো হায়াতে তাহরির আর শাম, আজকে যে জুলানির গোষ্ঠীর গ্রুপ যারা, তারা ক্ষমতা আসুক, আর ইসরায়েল চেয়েছিল দায়েশকে ক্ষমতায় আনতে। সেখানে নানান কাহিনী ঘটেছে, আপনারা সবাই কম বেশি জানেন। তারপরে তো আজকের এই পরিস্থিতি। এখন সিরিয়া নিয়ে যা ঘটছে, আমার কাছে মনে হয় সিরিয়াটা হবে তুরস্ক এবং ইসরায়েলের রাজনৈতিক এবং হয়তোবা ক্ষেত্র বিশেষে সামরিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাটেলফিল্ড, আর সিরিয়ার সাধারণ জনগণ হয়তোবা তার বলির পাঠা হবে। আমরা অপেক্ষা করি আসলে মক্কা চুক্তি, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের চুক্তি কিভাবে কতদূর কি হয় আমরা দেখি। সিরিয়ায় যে হামলাটা হয়েছে সেটা তুরস্কের অবস্থানেই হামলা কার্যত। আমরা দেখতে থাকব যে তুরস্ক আসলে এর বিরুদ্ধে কতদূর কি করে, তার থেকে বোঝা যাবে যে আসলে তারা কতদূর কি করতে চায় বা কি করতে পারবে। সুপ্রিয় দর্শক, এবার ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফের একটি বক্তব্য, সেই বক্তব্যটা দিয়ে মূলত আজকের আলোচনা আমি শেষ করতে চাই। বাকের কলিবাফ বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, শুধু তাই না, মিনাব স্কুলে 170 জনের বেশি শিশু এবং কয়েকজন টিচার, তাদেরকে হত্যা করা হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল করেছে। এবং ইরানের ভেতরে আরও বহু সংখ্যক কয়েক হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এর কোনো হত্যা, এদের কারোর রক্ত বিনা শাস্তিতে বৃথা যেতে দেওয়া হবে না, অর্থাৎ বিনা প্রতিশোধে এদের রক্ত মুছে যাবে না। বাকের কলিবাফ পরিষ্কার করে বলেছেন, যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, যারা এই হত্যার নির্দেশ দিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা কিন্তু বেশ বড় ব্যাপার, এবং
ইরানের এখন বলা যায় যে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং সংসদের স্পিকার, এই তিন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ ইরান এই দেশের জন্য, রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য। সেই জায়গায় একটি সাংবিধানিক উচ্চ পর্যায় থেকে বাকের কলিবফ এই কথা বলছেন, এই অঙ্গীকার ব্যক্ত করছেন যে যারা এই হত্যা ঘটিয়েছে, যারা এর নির্দেশ দিয়েছে এবং যারা বাস্তবায়ন করেছে, যারা পরিকল্পনা করেছে, তারা কেউ বিনা বিচারে বা বিনা শাস্তিতে পার পাবে না, এদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। দেখা যাক, আমরা দেখতে থাকি কি হয়। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে ধারণা করা হচ্ছিল আমেরিকা এবং ইরানের যুদ্ধ থামলে হয়তোবা অনেকটা সুস্থির হতো, স্থিতিশীল হতো, ব্যাপারটা মনে হয় সেই রকম হবে না। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেই রকম হতে পারে যদি কিনা এই যে মক্কা চুক্তি হয়েছে, এই চুক্তি যদি সৎ নিয়তে সবাই এক জায়গায় সত্যিকার অর্থে ঐক্য করার চেষ্টা করে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত মুসলিম দেশ যদি এই চুক্তির আওতায় আসে, তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবশ্যই অনেক কিছু করতে সাহস বোধ করবে না। কিন্তু সেটা কি পারবে? সেই ঐক্যবদ্ধ কি হতে পারবে? সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তারা কি এতে আসবে? সৌদি আরবের ভূমিকা কি হবে? পাকিস্তান, তুরস্ক যদি চায়ও, সৌদি আরব কি চাইবে? এইগুলো হলো অনেক বড় বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যতদিন পরিষ্কার না হবে ততদিন আমরা আসলে বলতে পারবো না যে বড় কিছু হতে যাচ্ছে এই মক্কা চুক্তির কারণে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে কিছু কিছু উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি মনে করেন চূড়ান্ত পর্যায়ে গিয়ে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে বড় কোনো সামরিক সংঘাত সৃষ্টি হতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।